সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে শুভ সকাল। আমি স্বদেশ চক্রবর্তী, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, দেওয়ানপুর এসকেশন স্কুল অ্যান্ড কলেজ, রাউজান, চট্টগ্রাম। আজকে অনলাইন ক্লাসের মাধ্যমে আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ থেকে ইম্পর্টেন্ট কিছু অংশ পড়াবার চেষ্টা করব। আমি আশা করব ক্লাস চলাকালীন তোমরা আমার সাথে যুক্ত থাকবে। নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে স্থির তড়িতের ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টারের একটি অংশ কুলম্বের সূত্র এবং তারপরে আমরা বিভিন্ন সংখ্যা পড়বার চেষ্টা করব। প্রথমেই আমরা ব্ল্যাকবোর্ডে দেখে নিই যে কুলম্বের সূত্রটা কী। 1787 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী কুলম্ব প্রথম এই সূত্রটির অবতারণা করেন। এই সূত্রটি তিনটি বিষয়ের উপর নির্ভর করে তিনি প্রতিষ্ঠা করেন। প্রথমটি হল দুটি চার্জের পরিমাণের উপর। নিশ্চয় তোমরা বুঝতে পারছ দুটি চার্জের পরিমাণের উপর এক নম্বর শর্ত। দ্বিতীয় শর্ত হল চার্জের মধ্যবর্তী দূরত্বের উপর। তৃতীয় শর্ত হল চার্জের মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতির উপর। এই তিনটি বিষয়কে মাথায় নিয়ে বিজ্ঞানী কুলম্ব চার্জের ক্ষেত্রে একটি চমৎকার সূত্র আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সেখানে কুলম্বের সূত্র বলা হয়েছে নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জ পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে তা চার্জের পরিমাণের গুণফলের সমানুপাতিক, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং চার্জ দুটির সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। দেখো এখানে আমরা যে তিনটি শর্তের উপর ভিত্তি করে কুলম্ব সূত্র শুরু করেছিলাম, সেখানে প্রথম নির্দিষ্ট মাধ্যম আমরা বলেছিলাম যে চার্জের মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতির উপর নির্দিষ্ট মাধ্যম স্থির থাকতে হয়। একই মাধ্যমে পরীক্ষাটা চালিয়ে নিতে হবে। মাধ্যম তার প্রকৃতি এখানে উল্লেখ আছে। দুটি বিন্দু চার্জ, এখানে দেখো বিন্দু চার্জ, আমরা জেনে নিই বিন্দু চার্জটা কি। বিন্দু চার্জটা কি? চার্জিত বস্তুর আকার এদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় একেবারে কম হলে, ছোট হলে তাদেরকে আমরা বলি বিন্দু চার্জ। আমরা আরও সহজ করে যদি বলি সেটি হলে চার্জিত বস্তুর আকার খুব ছোট হলে তাদেরকে আমরা বলি বিন্দু চার্জ। দূরত্বের তুলনায় চার্জের আকার যদি কম হয়, ছোট হয়, নগণ্য হয়, তাহলে আমরা তাদেরকে বলি বিন্দু চার্জ, পয়েন্ট চার্জ। ঠিক আছে? তাহলে চার্জিত বস্তুর আকার যদি ছোট হয় তাদেরকে আমরা বলবো বিন্দু চার্জ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে। মাধ্যম স্থির রেখে দুটি বিন্দু চার্জকে যদি পরস্পরকে এক জায়গায় রেখে যে আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের মধ্যে কাজ করবে তা চার্জ দুটির পরিমাণে যোগফলের সমানুপাতিক। এখানে দেখো পরিমাণের কথা বলা হয়েছে। আমরা বলছিলাম চার্জ দুটি পরিমাণের উপর নির্ভর করে, তাহলে দুটি পরিমাণের গুণফলের সমানুপাতিক। পরিমাণের গুণফলের সমানুপাতিক প্রথম শর্ত। এই যে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের কথা বলা হয়েছে। এবং এই বল চার্জ দুটি সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এটি কুলম্বের সূত্র। অর্থাৎ আমরা যদি কথায় কুলম্ব সূত্রকে প্রকাশ করতে চাই তাহলে আমরা বলতে পারি নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জ পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে তা চার্জ দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক, চার্জ দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল চার্জ দুটির সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করবে। এটি কুলম্বের সূত্র। ঠিক আছে? তাহলে আমাদের বলা হয়েছে কি
বিন্দু চার্জ আমরা বুঝে নিয়েছি, বিন্দু চার্জ আমরা বুঝে নিয়েছি কি আমরা এখন দেখব যে এখানে একটি চার্জ, এখানে একটি চার্জ রাখা হলো, এটা মনে করলাম Q1, এটা হলো Q2, তাদের মধ্যবর্তী দূরত্ব হলো d এবং তারা F বলে আকর্ষণ বা বিকর্ষণ করছে। খুব খেয়াল করো, দুটি বিন্দু চার্জ Q1 Q2, তাদের মধ্যবর্তী দূরত্ব d এবং তারা F বলে আকর্ষণ বা বিকর্ষণ করছে। আমাদের কুলম্ব, বিজ্ঞানী কুলম্ব কি বললেন? প্রথম শর্ত হলো যে চার্জ দুটির পরিমাণে গুণফলের সমানুপাতিক। তাহলে তাদের আকর্ষণ বিকর্ষণ বলতে F হয় সমানুপাতিক চার্জের পরিমাণের গুণফলের সমানুপাতিক Q1, কিন্তু যখন দূরত্ব d স্থির। ঠিক আছে। দ্বিতীয়টি হলো তাদের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের মধ্যবর্তী দূরত্বে বর্গের ব্যস্তানুপাতিক যখন Q1 Q2 স্থির। ঠিক আছে, দেখো তো শিক্ষার্থী, Q1 Q2 দুটি বিন্দু চার্জ, পয়েন্ট চার্জ, তাদের মধ্যবর্তী দূরত্ব d, তারা একবার আকর্ষণ বা বিকর্ষণ করছে। কুলম্বের মধ্যে তাদের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল চার্জের পরিমাণে গুণফলের সমানুপাতিক আমরা লিখলাম, এবং দ্বিতীয় শর্ত হলো চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই সূত্র দুটোকে আমরা যদি সামারাইজ করে লিখতে পারি কি, আমরা সমীকরণ 1 ও 2 থেকে লিখতে পারি Q1 Q2 into 1/d²। ঠিক আছে, এখানে একটা সমানুপাতিক চিহ্ন আমরা চিরাচরের জন্য আমি এটি তুলে দেওয়ার জন্য একটা ধ্রুবক লিখব Q1 Q2/d²। এখানে দেখো সিটা হলো সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে, এখানে সিটা হলো সমানুপাতিক ধ্রুবক। এই সি এর একটা মান আমাদের দেয়া আছে, সি সমান, দেখো সি সমান 1/4πε0 ইন্টু k। এখানে এই সি এর একটা মান 1/4πε0 ইন্টু k। এখানে দেখো ε0 এর একটা নাম আছে, k এর একটা মান আছে, নাম আছে ε0। তাহলে আমরা যদি 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে যদি বসাই কি পাই, 1/4πε0 ইন্টু k Q1 Q2/d², 2 নম্বর সমীকরণটা। ঠিক আছে, এখানে দেখো ε0 k, তাদের নাম আছে, তাদের মান আছে। ε0টা কি? ε0টা বলা হচ্ছে তড়িৎ ভেদন যোগ্যতা। ε0 এর নামটা হলো তড়িৎ ভেদন যোগ্যতা, ইলেকট্রিক পারমিটিভিটি। তাহলে তড়িৎ ভেদন যোগ্যতাটা কি আমরা একটু জেনে নিই, যে কোনো মাধ্যমে যে ধর্মের জন্যে দুটি চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন ঘটে। আমি আবার বলছি, শুনে না, পরিবাহীর যে ধর্মের, মাধ্যমের যে ধর্মের কারণে বা যে ধর্মের জন্য, মাধ্যমের এমন একটি ধর্ম যে ধর্মের কারণে দুটি চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের হয়তো আকর্ষণ বা বিকর্ষণ বল পরিবর্তন হতে পারে, অথবা তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন ঘটতে পারে। একই কথা, যে পরিবর্তনটা ঘটে সেটা হলো ওই মাধ্যমের ওই বিন্দুতে তড়িৎ ভেদন যোগ্যতা, যেটি হলো ε0। ε0 এর মান আছে, আমি তোমাদের লিখে দিতে চাই। ε0 সমান 8.854 × 10⁻⁻²। আমরা কি লিখব? কুলম্ব স্ফিয়ার মিটার ইনভার্স 2, কুলম্ব স্ফিয়ার
নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2, এটি অ্যাপসাইলন নটের মান। তড়িৎ ঘাতন যোগ্যতা শূন্য মাধ্যমে, তড়িৎ ঘাতন যোগ্যতা আমরা এই মানটা জানি 8.854 × 10⁻12 c স্কয়ার n ইনভার্স m ইনভার্স 2 কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2। এটি হলো তড়িৎ ঘাতন যোগ্যতা। এই যেটা এখানে লিখেছি, এটা হলো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা হলো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটির একটি মান আছে। শূন্য মাধ্যমে জেনে নাও k সমান 1, শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে k সমান 1, এটাই পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, এখন এই পরাবৈদ্যুতিক ধ্রুবকটা কি? পরাবৈদ্যুতিক ধ্রুবক কে দেখো, পরাবৈদ্যুতিক ধ্রুবকটা কি আমরা এখান থেকে জেনে নিতে পারি। অর্থাৎ দুটি চার্জের মধ্যবর্তী শূন্য মাধ্যমে, খুব খেয়াল করবে কথাগুলো, শূন্য মাধ্যমে দুটি চার্জের মধ্যবর্তী ক্রিয়াশীল বল নির্দিষ্ট দূরত্বে। আমি আবার বলছি, শূন্য মাধ্যমে দুটি চার্জের নির্দিষ্ট দূরত্বে মধ্যবর্তী যে ক্রিয়াশীল বল, ঠিক আছে, এবং ওই দুটো চার্জের কারণে একই দূরত্বে অন্য মাধ্যমে ক্রিয়াশীল বলের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে ওই মাধ্যমের ওই বিন্দুতে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয়। আমি আবার বলছি, শূন্য মাধ্যমে দুটি চার্জের নির্দিষ্ট একটি দূরত্ব থেকে যে ক্রিয়াশীল বলটা, ঠিক আছে, ওই দুটো চার্জ একই দূরত্ব থেকে অন্য মাধ্যমে যে ক্রিয়াশীল বলটা অনুভব করে, এই দুটোর অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে ওই মাধ্যমের ওই বিন্দুতে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয়। আমি আবার বলবো, দেখে নাও যে শূন্য মাধ্যমে দুটি চার্জের নির্দিষ্ট দূরত্ব থেকে যে ক্রিয়াশীল বল এবং অন্য মাধ্যমে ওই দুটো চার্জের নির্দিষ্ট দূরত্বে যে ক্রিয়াশীল বল, এই দুটোর অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে ওই মাধ্যমের ওই বিন্দুতে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয়। এই পরাবৈদ্যুতিক ধ্রুবক শূন্য মাধ্যমে সবসময় আমরা পেয়েছি 1। তাহলে 1/4πε0, এখানে যদি মাধ্যমটা বায়ু হয়, তাহলে আমরা লিখব বা F সমান 1/4πε0 Q1 Q2/d²। কারণ এই k = 1, পরাবৈদ্যুতিক ধ্রুবক শূন্য মাধ্যমে k = 1, তাহলে আমরা বায়ু মাধ্যমে বলের মান পেলাম এটা। এখন এই 1/4πε0 এর একটি মান আছে, আমরা সেটা পরে লিখব। এখন এই সমীকরণটাকে যদি ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে চাই, অর্থাৎ তোমাকে যদি পরীক্ষায় বলে যে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ দেখা, তখন আমরা কি লিখবো? ভেক্টর রূপ লিখতে গিয়ে বা এক ভেক্টর চিহ্ন দিলাম 1/4πε0 Q1 Q2/d²। এখানে একটি একক ভেক্টর দিলাম, একক ভেক্টর দিয়ে গুণ করে দিলাম। একক ভেক্টর, যে ভেক্টরের মান সবসময় 1 একক, এটি একক ভেক্টর। এই একক ভেক্টরটা আমরা এইভাবে লিখতে পারি, আমরা ফার্স্ট পেপারও পড়িয়েছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। একক ভেক্টরটি এভাবে লিখতে পারি বা F সমান 1/4πε0, ঠিক আছে, Q1 Q2/d² ইন্টু ডি ভেক্টর ভাগে ডি। এই একক ভেক্টরটা বের করার নিয়মটা হলো যে ওই ভেক্টরকে ভেক্টরের মান দিয়ে ভাগ করা। কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। এখন n টু বির পরিবর্তে, একক ভেক্টরের পরিবর্তে আমরা লিখতে পারি ডি ভেক্টর বাই ডি, এটি ওই ভেক্টরের মান, এইটি ভেক্টর, ঠিক আছে। এখন আমরা লিখব, সুতরাং ভেক্টর রূপটা হলো
F সমান 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই এখানে কত হবে dQ ইন্টু d ভেক্টর। তাহলে এটাই হলো তার কুলম্বের সূত্রে ভেক্টর রূপ। ঠিক আছে, কুলম্বের সূত্রে ভেক্টর রূপটা হলো Q1 Q2 বাই d স্কয়ার। এখানে দেখো 1/4 এপসাইলন নট, আমি বলেছি 1/4 এপসাইলন নট এটি কি মান আছে, এটি মানটা কত, এটি দেখা হয়েছে 1/4 পাই এপসাইলন নট সমান 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইকুয়ালস টু নিউটন মিটার স্কয়ার নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। এটি হলো ওই 1/4 পাই এপসাইলন নটে মান, নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। এই মানটি যদি এখানে বসিয়ে দিই আমরা ওই কুলম্বের সূত্রের সাহায্যে কোনো তড়িৎ ক্ষেত্রে বা তার উপর ক্রিয়াশীল বলের মানটা নির্ণয় করতে পারি। শিক্ষার্থীরা নিশ্চয়ই কুলম্বের সূত্রের যে বিশদ ব্যাখ্যা আমরা ইতিমধ্যে উপস্থাপন করতে সমর্থ হয়েছি। এখানে এপসাইলন নট কি, তার মান কি আমরা বোঝাবার চেষ্টা করেছি। এখানে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে সমান 1 শূন্য মাধ্যমে সেটি বোঝাবার চেষ্টা করেছি। সর্বোপরি যে একক ভেক্টর এখানে ব্যবহার করলাম, ভেক্টর দেখাতে গিয়ে কুলম্বের সূত্রটি কী হতে পারে সেটিও দেখাবার আমরা চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন একটু ধাপ ধাপে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তড়িৎ ক্ষেত্র, তোমরা আগের ক্লাসে পড়েছ 9 10-এ যে কোনো তড়িতায়িত বস্তুর চারপাশে, তড়িৎ ক্ষেত্র কোনো তড়িতায়িত বস্তুর চারপাশে যে অঞ্চলব্যাপী তার প্রভাবটা বিস্তার করে তাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা কি, কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক চার্জ রাখলে বা একক পজিটিভ চার্জ থাকলে তার উপর যে বল অনুভূত হয়। আমি আবার বলছি, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একক ধনাত্মক চার্জ বা ধনাত্মক আধান রাখলে তার উপর যে বলটা অনুভব হয় তাকে বলি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এটির একটি সমীকরণ আমরা দেখাবার চেষ্টা করব যে তড়িৎ ক্ষেত্র যে সাধারণত ই দিয়ে লেখা হয়, ই সমান 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। যদি দূরত্ব আর হয়, যদি দূরত্ব আর হয় তাহলে আর স্কয়ার, যদি দূরত্ব ডি লিখি তাহলে সেটা হবে ডি। ই সমান 1/4 এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার, ডি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সমীকরণ। এখান থেকে আমরা তার মান, এই যে তার একক, তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এই ফর্মুলা থেকে তড়িৎ ক্ষেত্রের এককটা কী হতে পারে তোমরা বের করে আমাকে দেখায়। ঠিক আছে, যে হোমওয়ার্ক, এই সমীকরণ থেকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের এককটা কী হতে পারে। আমরা এত কিছু পড়বার ফাঁকে যে জিনিসটা আমরা গেল ক্লাসে বলেছি যে তড়িৎ চার্জ, হোয়াট ইজ চার্জ, তড়িৎ চার্জ। আমরা সব কিছু জানলাম যে চার্জ নিয়ে এত কথা, বিন্দু চার্জের কথা বললাম যে চার্জিত বস্তুর আকারের তুলনায় দূরত্ব যদি বেশি হয় বা চার্জিত বস্তুর আকার দূরত্বের তুলনায় যদি ছোট হয় বা অল্প পরিমাণ চার্জিত বস্তুকে বিন্দু চার্জ বলে। আমরা অনেকভাবেই বলেছি। যদি বিন্দু চার্জ বলতে থাকি, আসল কথাটা তড়িৎ চার্জ থাকে। আমরা জেনে নিই যে তোমরা অনেক বইটা হয়তো একটু পাবে না, মৌলিক কণাসমূহের বৈশিষ্ট্যসূচক যে ধর্ম, একটু মনে রাখবে, মৌলিক কণাসমূহের বৈশিষ্ট্যসূচক যে ধর্ম তাই হলো তড়িৎ চার্জ, ইলেকট্রিক চার্জ। এখন আমরা জানি যে কোনো পরমাণুতে 3টি মূল কণিকা, মৌলিক কণিকা রয়েছে বা মৌলিক কণা রয়েছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন সবসময় ঋণাত্মক চার্জিত, আর প্রোটন ধনাত্মক চার্জিত, নিউট্রন চার্জলেস। তাহলে এই যে তড়িৎ চার্জটা আমরা তাকে বলবো ওই মৌলিক কণাসমূহের যে বৈশিষ্ট্য, এটি কি পজিটিভ চার্জে চার্জিত নাকি নেগেটিভ চার্জে চার্জিত, এটি হলো তড়িৎ চার্জের অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ মৌলিক কণাসমূহের বৈশিষ্ট্য সূচক যে ধর্মটি, হয়তো সেটি পজিটিভ আর নেগেটিভ, এটাই হলো তড়িৎ চার্জ। এই তড়িৎ চার্জ নিয়ে কুলম্ব 1787 সালে প্রথম এই সূত্রটি প্রতিপাদন করেছিলেন, যার ফলে বিজ্ঞান আজকে এই পর্যন্ত সে দাঁড়িয়েছে। আমরা তার কাছে ঋণী কুলম্বের সাথে, মহামতি বিজ্ঞানী কুলম্বের সাথে। তার এই যে সূত্রটি আমরা বিভিন্নভাবে
ভেক্টর পদ্ধতিতে ভেক্টরের আকারে লিখেছি। আমরা সেখান থেকে তড়িৎ ক্ষেত্র প্রবাহের সমীকরণ দেখিয়েছি। আমরা সামনে পড়ব যে চার্জের তলমাত্রিক ঘনত্ব। আজকে তো সময় নেই, চার্জের তলমাত্রিক ঘনত্ব একটু বলে দিই যে তোমরা বাসায় দেখবে যে পরিবাহীর পৃষ্ঠে কোনো বিন্দু চারদিকে, খুব খেয়াল করবে, কোনো পরিবাহীর পৃষ্ঠে কোনো বিন্দু চারদিকে একক ক্ষেত্র হলে যে পরিমাণ চার্জ থাকে তাই হলো চার্জের তলমাত্রিক ঘনত্ব। এই যে চার্জ 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 সব কথার পেছনে চার্জ বা আধান, এই আধান থেকে সব শুরু হয়েছে। আধান যদি না বুঝি তাহলে আমরা সামনের দিকে বুঝতে পারবো না। তাইলে মৌলিক কণাসমূহের বৈশিষ্ট্যসূচক ধর্মটাই চার্জ। এখন ওই চার্জের তলমাত্রিক ঘনত্বটা হলো পরিবাহীর পৃষ্ঠে কোনো বিন্দুর চারদিকে একক ক্ষেত্র হলে যে পরিমাণ চার্জ থাকে তাই হলো চার্জের ওই পরিবাহীর ওই বিন্দুতে তলমাত্রিক ঘনত্ব। একে সাধারণত সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সিগমা, চার্জের তলমাত্রিক ঘনত্ব হলো সিগমা, মনে রাখবে সিগমা। তাইলে এটা যদি একটি গোলাকার পরিবাহী হয়, এটি যদি একটি গোলাকার পরিবাহী হয়, তার কেন্দ্রে যদি প্লাস কি পরিমাণ চার্জ থাকে, তার ব্যাসার্ধ যদি আর হয়, তাইলে আমরা চার্জের তলমাত্রিক ঘনত্ব, চার্জের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান লিখতে পারি কিউ বাই এ। হোয়াট ইজ এ? একক ক্ষেত্রফল। একক ক্ষেত্রফল এটি চার্জ, সিগমা সমান কিউ বাই এ, চার্জের তলমাত্রিক ঘনত্ব। তাইলে এখন এই গোলকের পরিবাহী পৃষ্ঠের ক্ষেত্রফল বের করবো। ব্যাসার্ধ যদি আর হয় ওই গোলকে, তাহলে আমরা লিখতে পারি এ সমান 4 পাই আর স্কয়ার। যে গোলকের ক্ষেত্রে এই সমীকরণটা কাজে নিয়ে আমরা লিখব সিগমা সমান কিউ বাই 4 পাই আর স্কয়ার। ঠিক আছে, এখন এটার এককটা কি হবে? দেখো এখানে চার্জ আছে কুলম্ব, এখানে দূরত্ব থাকবে, তাহলে চার্জের তলমাত্রিক ঘনত্বের এককটা হবে কুলম্ব মিটার ইনভার্স 2। এটা হলো চার্জের তলমাত্রিক ঘনত্ব। আমরা চার্জের তলমাত্রিক ঘনত্ব সম্পর্কেও জানবার চেষ্টা করেছি, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমরা আগামী ক্লাসে এই চার্জ দিয়ে বিভব পড়ব, তারপরে চার্জের তলমাত্রিক ঘনত্বের সাথে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সম্পর্ক পড়ব। হ্যাঁ, এইভাবে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই আজকের ক্লাসগুলোতে তোমরা বুঝতে পেরেছ। আমরা আগামী ক্লাসের প্রতীক্ষায় থাকলাম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে পর্যন্ত এখানে যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। এইগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং তার সাথে সৃজনশীল অংশগুলো দেখে নেওয়ার চেষ্টা করবে। তোমরা ভালো থাকবে, নিজেরা সুরক্ষিত থাকবে, অপরকে সুরক্ষিত রাখার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।